আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ আমাদের একাডেমিক প্রোগ্রামের বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি ভাইয়া আছি আপনাদের সবার সাথে। ইনশাল্লাহ পুরো ক্লাসে থাকবো এবং অনেকেই কমেন্ট করছো, মিজান, রিপা, তাসমিয়া, সাকিবুন নাহার, ওকে, সাদিয়া সুলতানা, জেসি, আব্দুর রহমান, ইমাম, জুবাইরা, আব্দুর রহমান, তাসমিয়া, জয়িতা রয়। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, শুভ অপরাহ্ন, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। ওয়াজিদ, সঞ্জিদা, নুসরাত জাহান, আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কামরুজ্জামান, মেহেদি, ওয়াজিদ, রিপা, গুড আফটারনুন এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এই চমৎকার সুন্দর একটা বিকেলে। আজকে অন্যান্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি অবস্থা জানি না। ঢাকায় সকাল থেকেই একটা বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার। মানে সকালে হয়তো আমি ঘুম থেকে ওঠার আগেই একটা ভারী বর্ষণ হয়ে গেছে, তারপরেও আমি ঘুম থেকে উঠে মোটামুটি একটা বৃষ্টি পাইছি, হালকা মাঝারি বৃষ্টি ছিল আর কি। তো বৃষ্টি বৃষ্টি, হ্যাঁ, সন্ধ্যা হোক আনন্দময়, বিকেলটা হোক আনন্দময়। আজকে আমরা আমাদের আইডিয়াল গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের লেকচার নাম্বার 10 করতে যাচ্ছি এবং আজকে বেসিক্যালি আমরা এই দুইটা টপিক নিয়ে পড়বো। আজকে আমরা মেইনলি হচ্ছে প্রবলেম সলভিং করব। গতকালকে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এবং রিলেটিভ হিউমিডিটি। আপেক্ষিক আর্দ্রতা মানে রিলেটিভ হিউমিডিটি এবং শিশিরাঙ্ক মানে ডিউ পয়েন্ট, এই দুইটা টপিকের উপরে একদম থিওরিটাকে ভাজা ভাজা মানে একদম ঝাঁঝরা করে ফেলছি বলে আমার তীব্র বিশ্বাস। এবং আশা করি আপনারা সবাইও হচ্ছে ঠিকঠাক মতো পারছেন। ঠিক আছে, মানে থিওরি গুলো আশা করি বুঝতে পারছেন, কিন্তু অঙ্ক বেশি করাইতে পারি নাই। এই জন্য আজকের ক্লাসের শুরুতেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক রিলেটেড দুই তিনটা সৃজনশীল, মানে এক দুইটা সৃজনশীল বোর্ড কোশ্চেন আমরা হচ্ছে সলভ করব। একটা দুইটা দেড়টা, দুইটা আড়াইটা তিনটা যদ্দূর হয়। ঠিক আছে, আচ্ছা। ওকে, সঞ্জিদা ইনবক্সে নক দিয়েছেন, দেখতে হবে ইনবক্স গুলো একটু দেখতে হবে। আচ্ছা, আর সেই সাথে আমরা হচ্ছে কিছু এমসিকিউ সলভ করব। এমসিকিউ আসলে ইজি, আমার কাছে কখনোই আলাদা করে মনে হয় নাই যে এমসিকিউ সলভিং এর জন্য ক্লাস হইতে পারে, কারণ সূত্র জানলেই তো আসলে এমসিকিউ পারা যায়। গো উইথ দ্য ফ্লো, সূত্র পারো, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক পারো, কোনো একটা টপিক সম্পর্কে আইডিয়া ভালো আছে, তুমি হচ্ছে বৈশিষ্ট্য, মাত্রা সমীকরণ এইগুলা পারো, তার মানে হচ্ছে তুমি এমসিকিউ পারবা। এমসিকিউ পারাটা আসলে সহজ, এমসিকিউর জন্য আলাদা করে এমসিকিউ সলভিং ক্লাস নেওয়ার দরকার হয় না আর কি। তারপরও নিচ্ছি আমরা, ঠিক আছে। ওকে, আগের ক্লাস করি নাই, বুঝবো আজকে? না, বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না, সত্যি কথা বলতেছি, একদম ইমানে বললাম, কিচ্ছু বুঝবেন না। আমি এই মুহূর্তে ঢাকার গুলশান 2 নম্বর এলাকায় আছি, টিখো ক্যাম্পাস বিল্ডিং এ। টিখো ক্যাম্পাস বিল্ডিং এ আমি আছি, আরো স্পেসিফিকলি বললে আমি হচ্ছে স্টুডিও নাম্বার 1-এ আছি। টিখো ক্যাম্পাস বিল্ডিং যেটা গুলশান 2-এ অবস্থিত, সেইটার আমি হচ্ছে আহ 4 তলায় অবস্থিত 1 নম্বর স্টুডিওতে। এটা আসবে না পরীক্ষায়। চলেন বাচ্চা লোক এভরিওয়ান, আমাকে একটু মনোযোগ দেন, সবাই সবার কাছ থেকে মনোযোগটা আশা করছি। ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক সংক্রান্ত আমরা হচ্ছে 2-4টা সৃজনশীল একটু জাস্ট দেখে যাই। সৃজনশীল গুলো একবারেই আমরা করতে পারি নাই গতকালকে। ঠিক আছে, হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ফাটাফাটি একটা ক্লাস করব, ইনশাল্লাহ ফাটাফাটি ক্লাস করব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন। বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না, আসবে না পরীক্ষায়। 5টা 5, 5টা 4 বাজে। বাচ্চা লোক, আমাদের আবার ক্লাসের মাঝখানেই মাগরিবের নামাজের একটা বিরতি পড়বে। তো প্লিজ আমরা সবাই চাই, অন্তত আমি চাই যে আমাদের ক্লাসটা ইফেক্টিভ হোক, এবং আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করতে পারি। ঠিক আছে, সৃজনশীল 2-3টা সলভ করতে পারি, এমসিকিউ যাতে 10-15টা যে কয়টা আছে যাতে সলভ করতে পারি, সেইটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হওয়া উচিত। তো আদার্স কথাবার্তা আমরা বলবো না, সাইড বিজনেসের কথাবার্তা বলবো না, ভাইয়াকে ডিস্ট্রাক্ট করবো না, এবং অঙ্ক যখন হচ্ছে ভাইয়া বুঝাবেন, টিচার বুঝাবেন, তখন পরিষ্কার ভাবে বুঝে নিতে শুরু করব। ঠিক আছে, আচ্ছা, হোমওয়ার্ক গুলোই সলভ করবো, যে হোমওয়ার্ক গুলো দিছিলাম সেগুলোই আমরা সলভ করব। তাহলে আসেন আমরা শুরু করি আমাদের 1 নম্বর প্রবলেম থেকে। সবাই মনোযোগ দিয়ে কোয়েশ্চেনটা পড়েন, বি সিরিয়াস, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। বি সিরিয়াস, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো এখনের পর থেকে আর কোনো বাড়তি আলাপ আমরা করব না। ওকে ফাইন,
কি বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার 1-এ আমরা একটু দেখি। কোনো একদিনে শিশিরাঙ্ক হচ্ছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্ক কত? শিশিরাঙ্ক হচ্ছে 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর তাপমাত্রা বললে আমরা বুঝবো কক্ষ তাপমাত্রার কথা বলা হয়েছে। বায়ুর তাপমাত্রা কত? বায়ুর তাপমাত্রা হচ্ছে 18.4 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে কি বাইর করতে বলছে? তোমাকে বাইর করতে বলছে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে বলছে এবং সেই সাথে তোমাকে কিছু ডেটা দেওয়া আছে। কি দেওয়া আছে? 8 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস। তার মানে দেখো তোমার গিভেন ডেটা কত? 8.5। তোমাকে 8.5 এর জন্য কোনো অঙ্কের প্রশ্ন তোলার দরকার নাই। প্রশ্ন যখন আমি বুঝাই দিচ্ছি তখন বুঝেন। 8 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াসের জন্য তোমাকে সর্বাধিক বাষ্পচাপ দেওয়া আছে। তো কোনো একটা জায়গায় আপনি যখনই দেখবেন আপনাকে কি বলা হয়েছে? আপনাকে বলা হয়েছে হচ্ছে সর্বাধিক বাষ্পচাপ। তো মনে রাখবেন সর্বাধিক বাষ্পচাপটা আসলে কি? সর্বাধিক বাষ্পচাপটা হচ্ছে আসলে সম্পৃক্ত বাষ্পচাপ। সর্বাধিক বাষ্পচাপটা কি? সর্বাধিক বাষ্পচাপটা হচ্ছে সম্পৃক্ত। কারণ সম্পৃক্ত মানেই তো ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা। সর্বাধিক বাষ্পচাপ মানে কি? সর্বাধিক বাষ্পচাপ মানে হচ্ছে মেবি আমাকে নাকি দেখা যাচ্ছে না, ভিডিও আসতেছে না। বাচ্চা লোক একটু ওয়েট করেন, একটু যান্ত্রিক গোলযোগ হয়েছে। আমরা ইনশাল্লাহ খুব জলদি ফিরে আসবো, ঠিক হয়ে যাবে, নো ওয়ারিজ। একদম দুশ্চিন্তা করার কিছু নাই। তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ সুন্দর ঝকঝকে তকতকে বিউটিফুল হিসেবে আমাকে দেখতে পাচ্ছ বাচ্চা লোক? দেখতে পাচ্ছি এখন বাচ্চা লোক? ভিডিও কেন জানি কেটে গেছিল। দেখতে পাচ্ছেন? অল ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। তো যে কথাটা বলছিলাম, কি কথাটা বলছিলাম? যে সর্বাধিক বাষ্পচাপ। আমরা যখনই দেখব এরকম কথাবার্তা বলা হয়েছে যে সর্বাধিক বাষ্পচাপ, তো আমরা বুঝবো সর্বাধিক বাষ্পচাপ বলতে আমরা কি বুঝি? সর্বাধিক বাষ্পচাপ বলতে আমরা বুঝি হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। সর্বাধিক বাষ্পচাপ মানে সম্পৃক্ত বাষ্পচাপ। আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে এখানে কি দেওয়া হয়েছে? 8 ডিগ্রি এবং 9 ডিগ্রি সেলসিয়াসের জন্য সর্বাধিক বাষ্পচাপ দেওয়া আছে কত? 8.4 ইন্টু 10⁻³ মিটার মার্কারি। এই যে পারদ তার মানে হচ্ছে মার্কারি। আচ্ছা, আবার দেওয়া আছে 18 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াসের জন্য সর্বাধিক বাষ্পচাপ। সেই দুইটার মান কত? সেই দুইটার মান হচ্ছে 15.46 ইন্টু 10⁻³ এবং 16.46 ইন্টু 10⁻³ মিটার মার্কারি। ঠিক আছে, তার মানে খেয়াল করেন আপনার শিশিরাঙ্ক কত দেওয়া আছে। এটা লিখার দরকার নাই, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। শিশিরাঙ্ক দেওয়া আছে 8.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আপনার ডেটা দেওয়া আছে 8 ডিগ্রি আর 9 ডিগ্রির জন্য। ডেটা দেওয়া আছে কার জন্য? ডেটা দেওয়া আছে 8 ডিগ্রি আর 9 ডিগ্রির জন্য। তাইলে এই দুইটা থেকে কোনো একটা হিসাব নিকাশ করে আমাদের 8.5 এর জন্য শিশিরাঙ্কের জন্য সম্পৃক্ত বাষ্পচাপটা কত সেটা বাইর করতে হবে। আবার রুম টেম্পারেচার কত দেওয়া আছে? রুম টেম্পারেচার দেওয়া আছে হচ্ছে 18.4। রুম টেম্পারেচার দেওয়া আছে কত? রুম টেম্পারেচার দেওয়া আছে হচ্ছে 18.4 ডিগ্রি সেলসিয়াস। রুম টেম্পারেচার দেওয়া আছে 18.4 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই 18.4 এর জন্য তোমাকে কোনো ডেটা দেওয়া নাই। 18.4 এর জন্য তোমাকে কোনো ডেটা দেওয়া নাই। তোমাকে ডেটা দেওয়া আছে কার জন্য? তোমাকে দেওয়া আছে 18 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াসের জন্য। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে এই দুইটা ডেটা থেকে হিসাব নিকাশ করে এইটা বাইর করব। এবং আমরা যেই অপারেশনটা করব, আমি শুরুতেই আপনাদের সবাইকে একদম ক্লিয়ার বাংলায় বলে দিতে যাচ্ছি। আমরা এই যে কাহিনীটা করব, এই যে আমরা 8 আর 9 থেকে 8.5 এর জন্য ডেটা বাইর করব বা 18-19 এর জন্য
18-19 থেকে আমি হচ্ছে 18.5-এর জন্য ডেটা বাইর করব। তো এইটার জন্য আমরা কোনো ধরনের গড় অথবা ঐকিক নিয়ম, গড় অথবা ঐকিক নিয়ম ব্যবহার করব না। এইটা আগে ফার্স্ট বুঝেন। আমরা কোনো ধরনের গড় বের করব না, কোনো ধরনের ঐকিক নিয়ম বের করব না। নিশাদ একটা অ্যান্সার দিছিস, নিশাদ তোর অ্যান্সারটা কাছাকাছি হয়েছে, কিন্তু কেন জানি না হুবহু মিলে নাই, ঠিক আছে। ওকে বাচ্চা লোক, তো আমরা গড়ও করব না, আমরা ঐকিক নিয়মও করব না। সো আমরা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে আগাবো। যখন অনার্সে উঠবেন তখন এই অ্যাপ্রোচটা নিয়ে আরো বেশি ডিটেইলস পড়ালেখা করবেন। এইটাকে বলা হয় হচ্ছে আইটারেশন করা। তো দেখেন আমরা আইটারেশনটা কিভাবে করছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা আমাদের অঙ্কটা সলভ করা শুরু করছি, এবং ট্রাস্ট মি ভাইয়া, এই অঙ্কটা যেভাবে আমরা সলভ করতেছি এইটা হচ্ছে আমাদের ভেরি গুড। আমি কারেক্ট অ্যান্সার পাইছি তৌফিকের কাছ থেকে। তৌফিক ভেরি গুড, একদম অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার দিছিস, সাব্বাস বেটা। তার মানে তোর আইডিয়াল গ্যাস বেশ ভালো পড়া হয়ে গেছে, তুই রিলেটিভ হিউমিডিটি একদম পড়ে ঝামাঝামা করে ফেলছিস। মোহাম্মদ তৌফিক কোন কলেজ ভাইয়া? ভাইয়া কোন কলেজ আমাকে একটু কমেন্ট করে জানাও। মোহাম্মদ তৌফিক কোন কলেজ? ওকে, তাজকিয়া সুলতানা, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার। তাজকিয়া সুলতানা কারেক্ট অ্যান্সার। মরিয়ম আক্তার কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। মরিয়ম আক্তার কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। এই তৌফিক, তাজকিয়া এবং মরিয়ম কে কোন কলেজে পড়ে আমাকে একটু জানাও। আজিজুল হক কলেজ, বগুড়া আজিজুল হক কলেজ, ভেরি গুড। আজিজুল হক কলেজের ছেলে পেলে বুয়েটে অনেক বেশি চান্স পায়। জোশ, নাইস। আচ্ছা আসেন আমরা শুরু করি। তাহলে যারা পারেন নাই, যারা আমার মতো দুর্বল স্টুডেন্ট, ঠিক আছে, যারা পারতে চান, যারা দুর্বল থেকে সবল হইতে চান, তাদের জন্য আসেন আমরা অঙ্কটা করা শুরু করি। তো আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে, প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন, 9 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত, সর্বাধিক মানেই সম্পৃক্ত, এটা আমরা বলে আসছি। 9 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ। তো 9 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ কোনটা? 9 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে এইটা। দ্যাট মিনস হচ্ছে 8.61 ইন্টু 10⁻³ মিটার মার্কারি। এককটা একটু নিচে লিখে দিছি, 8.61 ইন্টু 10⁻³ মিটার মার্কারি। সেজুতি আফরিন কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। আচ্ছা এরপরে কি লিখবো? এরপরে লিখবো 8 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ কত? 8 ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে এইটা। দ্যাট মিনস 8.04 ইন্টু 10⁻³ মিটার মার্কারি। ওকে ফাইন। এবারে আসেন আমরা যে কাজটা করব, আমরা আইটারেশনের দিকে আগাচ্ছি। তো আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করব। 9 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত, আমি একটু সংক্ষেপে লিখছি, সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন সমান সমান 9 মাইনাস 8, 9 থেকে 8 বিয়োগ করে দিছি, তাইলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে, প্লিজ এই কথাটা আপনারা পুরোটা লেখেন, সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন, এখান থেকে আমরা কিন্তু পরিবর্তন হিসাব করতেছি, তাহলে সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তনটা কত হবে? এই যে উপরের ভ্যালুটা আছে ওইটা থেকে নিচের ভ্যালুটা বিয়োগ করে দিব। তাইলে যদি একটা ক্ষুদ্র বিয়োগ অঙ্ক করে নেই, 10⁻³ তো আমাদের সাথে থেকেই যাবে। তাইলে আমরা কি লিখতে পারবো? 8.61 মাইনাস হচ্ছে 8.04 করলে আসে হচ্ছে 0.57,
0.57 into 10⁻³ মিটার মার্কারি। 0.57 into 10⁻³ মিটার মার্কারি। ঠিক আছে, ওকে, সঞ্জিদা অ্যান্সার করেছো, ভেরি গুড। আচ্ছা, এখন খেয়াল করেন, আপনাদের বা আমাদের এই 1 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কোনো কাজ নাই। আমাদের কত দরকার? আমাদের দরকার হচ্ছে এই 8.5। আমাদের কত দরকার? আমাদের দরকার হচ্ছে 8.5। এখন 8.5-এ আমরা কিভাবে যাইতে পারি? দুইটা উপায় আছে। 8-এর সাথে 0.5 যোগ করলে কত হবে? 8.5। আবার 9-এর থেকে 0.5 বিয়োগ করলে কত হবে? 8.5। দুইটা উপায়েই আমরা 8.5 এর কাছে যাইতে পারি। আমরা দুইটা উপায়ে কি করতে পারি? 8.5 এর কাছে যাইতে পারি। তো 8.5 এর কাছে যাওয়ার জন্য আমাদের লাগবে কত? 0.5। যোগ করো বা বিয়োগ করো, লাগবে কত? লাগবে হচ্ছে 0.5 লাগবে। আশা করি বুঝতে পারছো তোমরা আমার কথা। তাহলে এই যে এখানে ছিল 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন, এইটাকে আমরা লিখব সুতরাং 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন, এইটা ইকুয়ালস টু হবে 0.57 ইন্টু 0.5 ইন্টু 10⁻³ মিটার মার্কারি। বা এইটাকে যদি হালকা একটা গুণ অঙ্ক আমরা করে ফেলি, যে 0.57 ইন্টু 0.5 করলে আসে হচ্ছে কত? করলে আসে হচ্ছে 0.285। 0.285 ইন্টু 10⁻³ মিটার মার্কারি। এইটুক পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। বাচ্চা লোক, আমাকে একটু জলদি জানান, এইটুকু পর্যন্ত কেচ্ছা কাহিনী বুঝতে পারছি কিনা আমরা সবাই? এইটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি কিনা, এটা একটু আমাকে জলদি ঝটপট জানায় ফেলেন। ঠিক আছে, ওরে সবাই অ্যান্সার করতেছে, ভেরি গুড। বাচ্চা লোক, এইটুক পর্যন্ত বুঝতে পারছেন? এইটুক পর্যন্ত বুঝতে পারছেন? আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা এই 8.5 এর কাছে যাইতে চাই। তো এই 8.5 এর কাছে যাওয়ার জন্য না হবে না আরিফ হবে না। 8.5 গুণ করে দিতে পারি না। 8.5 গুণ করে দিতে পারি না ফারিয়া জাহান, পারি না। এই জন্যই আমি শুরুতে বলছি যে আমাদের বেসিক দুইটা ধারণা আছে, একটা হচ্ছে গড় এবং আরেকটা হচ্ছে ঐকিক নিয়ম। গড় এবং ঐকিক নিয়ম, এবং এই জায়গায় আমরা গড় এবং ঐকিক নিয়মের একটাও করতেছি না। গড় এবং ঐকিক না, নিয়ন দাস, পারি না। 0.5 না লিখে 8.5 লিখতে পারি না, কারণ এটা শুধুমাত্র পরিবর্তন বুঝাচ্ছে। পরিবর্তন, এটা শুধুমাত্র পরিবর্তন বুঝাচ্ছে। ঐকিক নিয়ম খাটবে না এখানে। এখানে গড় বা ঐকিক নিয়ম খাটবে না। গড় বা ঐকিক নিয়ম খাটবে না। তো যেটা বলছি সেটা বিশ্বাস করে মেনে নেন, চলেন সামনে আগাই। তাহলে খেয়াল করেন, আমার তো 8 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাষ্পচাপ কত আমি জানি। 0.5 এর জন্য 0.5 এর জন্য বাষ্পচাপের পরিবর্তন কত সেইটাও জানি। তাইলে আমি কি লিখতে পারবো? সুতরাং কি লিখবো? 8 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি? তার মানে হচ্ছে 8.5 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ। 8.5 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ সমান সমান 8 এর জন্য কত? 8 এর জন্য হচ্ছে 8.04 ইন্টু 10⁻³ প্লাস 0.5 এর জন্য কত? 0.5 এর জন্য হচ্ছে এইটা 0.285 ইন্টু 10⁻³ এইটা। তাইলে এই দুইটাকে যোগ করি, এই দুইটাকে যোগ করলে পাবো 8.04 প্লাস
8.285 যোগ করলে আমরা পাই হচ্ছে 8.325 ইন্টু 10^-3 মিটার মার্কারি। বলেন বুঝছেন কিনা, বলেন বুঝছেন কিনা? মাহিয়া বিনতে অ্যান্সার করছেন, মাহিয়া বিনতে অ্যান্সার করছেন, ভেরি গুড, অ্যান্সার মিলছে ভাইয়া, অ্যান্সার মিলছে। এইটুকু পর্যন্ত বুঝছেন? 8.325 10^-3। ওকে, আছেন, আমরা সামনে আগাই। তাইলে আমরা কি করছি, আমরা 8.5 এর জন্য বের করে ফেলছি, যেটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা। যেটা কি ছিল, যেটা ছিল হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা। সো শিশিরাঙ্কের তাপমাত্রায় বাষ্পচাপের মান কত সেটা আমরা বের করে ফেলছি। শিশিরাঙ্কের তাপমাত্রায় বাষ্পচাপের মান কত এইটা আমরা বের করে ফেলছি। তো এখন আমাদের লাগবে কি, এখন আমাদের লাগবে হচ্ছে কক্ষ তাপমাত্রায় রুম টেম্পারেচারে বাষ্পচাপের মান কত, রুম টেম্পারেচারে বাষ্পচাপের মান কত সেইটা আমাদের লাগবে। মোহাম্মদ রিদওয়ান, সম্ভবত মাহফুজ ভাইয়া, আমরা ঠিক এই প্রসেসে যেটা সলভ করছি এই পরেরটা 18.4 এইটাও একই প্রসেসে সলভ করব, এইটাও একই প্রসেসে সলভ করব। সো আপনারা একটু খেয়াল করেন, দেখবেন হুবহু একই রকম, হুবহু একই রকম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা অঙ্ক দেখব। কে কমেন্ট করছো? কামরুজ্জামান, তাপমাত্রার পরিবর্তন কাছাকাছি দেওয়া থাকবে, বেশি ডিফারেন্স দেওয়া থাকবে না। আইটারেশন আমরা করতেছি, আইটারেশন অনেক বেশি ব্যবধানে হয় না, ঐকিক নিয়ম করা যাবে না, ঐকিক নিয়ম করা যাবে না। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে আমাদের এখন কি আছে, 18.4 এর আশেপাশে কি আছে, 19 আর 18। তাইলে আমরা কি লিখবো, তাইলে আমরা লিখবো হচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপটা কত, 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপটা হচ্ছে এইটা 16.46 ইন্টু 10^-3, 16.46 10^-3। তো 16.46 ইন্টু 10^-3 মিটার মার্কারি। ওকে ফাইন, এরপরে চলে আসি কোথায়, এরপরে চলে আসি হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হুবহু একই প্রসেস, যারা আগেরটা বুঝছেন তারা পরেরটাও বুঝবেন, আর যারা দ্বিতীয়টা বুঝবেন ভালো করে তাদের কাছে প্রথমটাও ক্লিয়ার হয়ে যাবে। তাইলে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ সমান সমান কত, দেখে আসি আগের পৃষ্ঠা থেকে। এইটা 15.46, 15.46, 15.46 ইন্টু 10^-3 মিটার মার্কারি। ওকে ফাইন, বুঝতে পারলাম। তাহলে এবার কি করব, এবার করব বিয়োগটা, এবং কেন ঐকিক নিয়ম খাটবে না এই জায়গায় ভালো করে এক্সপ্লেইন করে দিব। কেন ঐকিক নিয়ম খাটবে না এই জায়গায় ভালো করে এক্সপ্লেইন করব। সেটা হচ্ছে আমরা এখানে কাজটা কি করতেছি, আমরা বিয়োগ করতেছি। তাইলে 19 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 18 ডিগ্রি সেলসিয়াস, তাইলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন। এই যে এই কারণে ঐকিক নিয়মটা খাটবে না বাবুরা। কেন? কারণ আমরা পরিবর্তন বের করতেছি, সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন। ডিরেক্ট সম্পৃক্ত বাষ্পচাপ আমরা বের করতে পারতেছি না, এখান থেকে আমরা পরিবর্তনটা বের করতেছি। তাহলে পরিবর্তনটা কত হবে, এই যে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিবেন বিসমিল্লাহ বলে। তাহলে বিসমিল্লাহ বলে বিয়োগ করে দেন, 16.46 মাইনাস 15. আরে এইটার জন্য ক্যালকুলেটর লাগে জিমি ভাই, আধ্যাত্মিক ব্যাপার। তাইলে 1 ইন্টু 10^-3, 1 ইন্টু 10^-3 মিটার মার্কারি। এর দূর পর্যন্ত বুঝতে পারছি?
এদূর পর্যন্ত বুঝতে পারছি খন্দকার মোহাম্মদ না খন্দকার মোহাইমিন কেউ একজন তুমি, তোমার এতবার অ্যান্সার দেওয়ার দরকার কি? তুমি আর কয়বার অ্যান্সার দিবা বলে ডিসিশন নিছো ভাইয়া? মানে 20, 50, 100 বার হয়ে গেছে। খন্দকার মোহাম্মদ ইমতিয়াজ নাহিন 20, 50, 100 বার আপনি অ্যান্সার দিয়ে ফেলছেন। আরশাদ কি লিখছস? 18.04 হবে। 18.04 কি হবে বাচ্চা? বুঝি নাই। 18.04 কনে পাইছিস? 18.04 কোথাও হবে না। ও না, আমাদের দরকার হচ্ছে 18.4। আমাদের দরকার 18.4। তাহলে খেয়াল করেন, খেয়াল করেন আমাদের দরকার কত? আমাদের দরকার হচ্ছে 18.4। তো এই 18.4 আপনি কেমনে বানাইতে পারেন? 18-র সাথে 0.4 যোগ করলেও 18.4 হবে, অথবা 19 থেকে 0.6 বিয়োগ করলেও 18.4 হবে। 18-র সাথে 0.4 যোগ করলেও 18.4 হবে, 19 থেকে 0.6 বিয়োগ করলেও 18.4 হবে। তো আমরা চিন্তা করলাম বিয়োগ টিয়োগ না করি, যোগ বিয়োগ করে আর কি হবে যদি ভাগ করে সুখে থাকা যায়। ঠিক আছে, তাইলে আমরা কি করব? 0.4 যোগ করব। তাইলে এখান থেকে কি লিখবো? বা 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন, আমরা পরিবর্তন বের করছি। তাহলে এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু 1 এর সাথে গুণ করলে 0.4 ইন্টু 10⁻³ মিটার মার্কারি। আমার ক্যালকুলেশন ঠিকঠাক আছে তো? ক্যালকুলেশন ঠিকঠাক আছে? আচ্ছা, তো এখন আপনি 0.4 এর জন্য পেয়ে গেছেন, তাহলে আপনি কি লিখবেন? সুতরাং 8 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.4 ডিগ্রি সেলসিয়াস, এই দুইটারে যোগ করলে কত পাবো? এই দুইটারে যোগ করলে পাবো 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এখান থেকে বের হবে সম্পৃক্ত বাষ্পচাপের ভ্যালু। তাইলে সম্পৃক্ত বাষ্পচাপ সমান কি আসবে? এইটুকুকে মুছে দেই। সম্পৃক্ত বাষ্পচাপ সমান কি আসবে? 18-র জন্য কত ছিল? 18-র জন্য ছিল হচ্ছে 18-র জন্য কত ছিল? 18-র জন্য ছিল হচ্ছে 15.46 প্লাস এইটার জন্য ছিল 0.4 ইন্টু 10⁻³ মিটার মার্কারি সমান সমান 15.46 প্লাস 0.4, দ্যাট মিনস হচ্ছে 15.86। 15.86 ইন্টু 10⁻³ মিটার মার্কারি। এর এই দুষ্টুটা, ওকে ব্লক করো তো চ্যাট থেকে। অর্ণব চন্দ্র ঘোষ, বিদায়, দেখা হবে। ওকে, এদূর বুঝতে পারছি বাচ্চা লোক? বাচ্চা লোক জলদি জানান এদূর বুঝতে পারছেন কিনা, এইটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জলদি জানান। আইটারেশন করছি এবং আগেরটাতেও আমরা হুবহু যা অপারেশন করছিলাম এইটাতেও আমরা হুবহু তাই অপারেশন করেছি, একই জিনিস আমরা করেছি। আমরা একই জিনিস করছি, কোনো তফাৎ নাই, একই জিনিস করছি। এবং দেখবেন যে সব অঙ্কেই আমরা ঘুরে ফিরে এই একই কাজই করতেছি, সব অঙ্ক ঘুরে ফিরে আমরা এই একই কাজই করতেছি, দেখবেন। কেন কে এত স্লো হইতে হবে কেন? বলেন বুঝতে পারছেন কিনা? 52.49, গুড গুড গুড। 52.49, 52.49। আরো ধীরে ধীরে পড়াবো, আরো ধীরে ধীরে পড়াইলে তোদের এইচএসসি পরীক্ষা দিতে 2030 সাল লাগবে। এইচএসসি পরীক্ষা দিতে দিতে 2030 সাল লাগবে, বুঝতে পারছেন? লাভ হচ্ছে না স্যার।
মেহেদি ভাই, সবই আল্লাহর ইচ্ছা। 52.49, তাহলে খেয়াল করেন আমরা দুইটা ডাটাই জেনে গেছি। শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতার মান কত সেইটাও জেনে গেছি। আপনি ভিডিওটা অফ করেন, মাইক্রোফোনটা থাকুক। বাচ্চা লোক, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আমাদের বোর্ডে একটু ট্রাবল দিচ্ছে, তো আমার কথা শুনেন, আমার কথা শুনে অঙ্কটা সলভ করে ফেলেন। বেশিরভাগ মানুষজন অলরেডি সলভ করে ফেলছেন। প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মাই অ্যানোটেশন। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মাই অ্যানোটেশন। বাচ্চা লোক, আমরা শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপের মান জেনে গেছি। শিশিরাঙ্ক কত ছিল? 8.5 ডিগ্রি সেলসিয়াস। তাইলে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপের মানটা আমরা জানি, এবং সেই সাথে কক্ষ তাপমাত্রার মান কত ছিল? কক্ষ তাপমাত্রার মান ছিল হচ্ছে 18.4 ডিগ্রি সেলসিয়াস। তো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপের মান জানি, কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের মান জানি। তারপর এখান থেকে আমরা কি করতে পারবো? এখান থেকে আমরা খুব সহজেই রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা বের করে ফেলতে পারবো। কিভাবে বের করছি আপেক্ষিক আর্দ্রতা? খুব সিম্পল কথা, উপরে লিখবো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, উপরে লিখবো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, নিচে লিখবো হচ্ছে কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। উপরে লিখবো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, উপরে লিখবো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, নিচে লিখবো কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, ইন্টু 100%, ইন্টু 100%। এবং যদি আমাদের সমস্ত ক্যালকুলেশন ঠিক থাকে, আমাদের আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটির ভ্যালু আসবে 52.49, 52.49%, 52.49%। বাচ্চা লোক, 52.49 যদি আসে সবার অ্যান্সার কারেক্ট হয়েছে, আর যদি কারো 52.49 না আসে, তাহলে ম্যাথটা আবার গোটাটা গো থ্রু করো, চেক করো। আমাদেরকে একটু 2-4-5 মিনিটের জন্য ব্রেক দাও, 2-4-5 মিনিটের জন্য ব্রেক দাও। আমরা চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের কাছে ফেরত আসার। লাভ ইউ বেবিজ। চলো গান শুনি।
বাচ্চা লোক উই আর এক্সট্রিমলি সরি আনওয়ান্টেড ডিসরাপশনের জন্য। তোরা কি আছিস না সবাই খেলতে চলে গেছিস? শিশিরাঙ্কে সম্পৃক্ত ডিভাইডেড বাই কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, অবভিয়াসলি বাষ্পচাপ কথাটার উল্লেখ করলাম না, ইনটু 100%, তাইলে ইকুয়ালস টু কি আসবে? কক্ষ তাপমাত্রায় সম্পৃক্তটা কত? কক্ষ তাপমাত্রায় সম্পৃক্তটা হচ্ছে 15.86 ইন্টু 10⁻⁻3। এককটাও লিখলাম না, মিটার মার্কারি কাটা চলে যাবে, 10⁻⁻3। আর ইয়েতে কত ছিল? 8.325, 8.325 ইন্টু 10⁻⁻3 কাটা ইন্টু 100%। ক্যালকুলেশনটা যদি করে ফেলি তাহলে 8.325 ডিভাইডেড বাই 15.86 ইন্টু 100 করলে আসে হচ্ছে 52.49%, যেটা তোরা অনেকেই অ্যান্সার করছিস। ভেরি গুড, 52.49%, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। আসেন আপনারা সবাই মুশফিকুর, একটু তো গোলযোগ হইতেই পারে, গোলযোগ ইজ পার্ট অফ লাইফ। এন্ট্রপি বাড়তেছে। আজকে আমি এক জায়গায় একটা ভিডিও দেখছিলাম এন্ট্রপি নিয়ে, সো ওইটা আমি আপলোড দিব আমার গ্রুপে। তো লাইক তোমরাও অনলাইনে খুঁজলে বা ইউটিউবে সার্চ করলে এন্ট্রপি রিলেটেড সবকিছুই পায়ে যাবেন। এবং আমরা আচ্ছা, এন্ট্রপি নিয়ে আপনারা হয়তো পড়ালেখা করেন নাই, আপনারা এইচএসসি 26 ব্যাচ। আমরা হচ্ছে এন্ট্রপি নিয়ে পড়ালেখা করি হচ্ছে তাপগতিবিদ্যা চ্যাপ্টারে, যেটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, তাপগতিবিদ্যা। তো ওই তাপগতিবিদ্যা চ্যাপ্টারে আমরা হচ্ছে এন্ট্রপি নিয়ে পড়াশোনা করি। এন্ট্রপি শূন্য হয় না কখনো, এন্ট্রপি কখনো শূন্য হয় না। যেটা হয় বেসিক্যালি সৃষ্টির শুরু থেকেই এন্ট্রপি বাড়তেছে। সৃষ্টির শুরু থেকেই কি হচ্ছে? সৃষ্টির শুরু থেকেই এন্ট্রপি। ভাইয়া 8 লিখছেন, 18 হবে। কোথায় 8 লিখছি 18 হবে? কনে পাইছিস 8 লিখছি 18 হবে? কোথায় 8 লিখছি 18 হবে ভাইয়া? কনে পাইছিস? 18.04 হবে মনে হয়। ও এখানে ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, বাচ্চা লোক। এটা তো আসলে বুঝাই যায়, তোরা এত ব্রিলিয়েন্ট, তোরা এটা না বুঝলে হবে। 18°C স্বাভাবিক, যোগ করে 18.4 বানাইছি, তাইলে তো 18ই হবে, 8 তার হওয়ার অপশন নাই। তো এন্ট্রপির কথা বলতেছিলাম। তো এন্ট্রপি মিনস আসলে ডিসঅর্ডারনেস, অগোছালো হয়ে যাওয়া। এবং সৃষ্টির শুরু থেকেই পৃথিবীর বা আমাদের ইউনিভার্সের নেচার হচ্ছে অগোছালো হইতে থাকা, ডিসঅর্ডারনেস বৃদ্ধি করা। তো আমরা আসলে ডিসঅর্ডার্ড হইতেছি, আমরা অগোছালো হয়ে যাইতেছি। এবং এই অগোছালো হইতে হইতে যখন আসলে এন্ট্রপি ম্যাক্সিমাম সীমায় পৌঁছাবে, মানে যখন সর্বোচ্চ হবে, বা যেটাকে এন্ট্রপির জন্য সাম্যাবস্থা বলা হয়, এন্ট্রপির জন্য সাম্যাবস্থা বলা হয়, ওই সাম্যাবস্থায় যখন গিয়ে উপনীত হবে, তখন এই পৃথিবীর বা এই ইউনিভার্সের তাপীয় মৃত্যু ঘটবে। তাপীয় মৃত্যু ব্যাপারটা কি? তাপীয় মৃত্যু ব্যাপারটা হচ্ছে যে শক্তির কোনো ধরনের কনভার্সন করা পসিবল হবে না। মানে আমরা এখন এই যে লাইট জ্বালাচ্ছি, বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি বা তাপ শক্তি রূপান্তর হচ্ছে। বা আমরা গাড়ি ঘোড়া চালাচ্ছি, যেখানে আমরা পেট্রোল ডিজেল ফুয়েল দিচ্ছি, ওখানে রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে। তো এই ধরনের মানে তাপীয় মৃত্যু যদি হয়, থার্মাল ডেথ বলা যায় জিনিসটাকে। তো এই তাপীয় মৃত্যু হইলে পরে শক্তির আর কোনো ধরনের কনভার্সন করা পসিবল না। শক্তি হচ্ছে আর কোনো ধরনের কনভার্সন করা পসিবল না, শক্তির কোনো রূপান্তর হবে না। তো ইটস কাইন্ড অফ লাইক দ্য ডেথ অফ আওয়ার ইউনিভার্স বা ডেথ অফ আওয়ার সিস্টেম।
ঠিক আছে। আচ্ছা আরফান এবং বাকি যারা যারা আছো, যাদের এই অঙ্কটা শুরু থেকে দেখতে পারো নাই, বুঝতে অসুবিধা হয়েছে, তারা একটু রেকর্ডেড ভিডিওটা দেখো। একই প্রসেস আমরা ফলো করছি এবং এই একই প্রসেস ফলো করে আমরা সামনের ম্যাথগুলাও করব। একই প্রসেস ফলো করে আমরা সামনের ম্যাথগুলাও করব। সো তোমরা দেখতে থাকো, আশা করি বুঝবা। চলো আমরা নেক্সট ম্যাথের কোশ্চেন পড়ি। আমরা একটু আগাই, টেকনিক্যাল ডিসএবিলিটির কারণে আমাদের একটু ক্লাসটা ডিলে হয়েছে। তো আমরা চলেন আর দেরি না করি, আমরা চলেন আর দেরি না করি। কোশ্চেনে কি বলা হয়েছে সবাইকে বলবো এই অঙ্কটায় ফোকাস করেন, সবাইকে বলবো এই অঙ্কটায় ফোকাস করেন। আচ্ছা কি বলছে, কোন স্থানে বায়ুর তাপমাত্রা 26°C, দ্যাট মিনস এইটা কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে হচ্ছে রুম টেম্পারেচার, খুব ভালো কথা, এবং আপেক্ষিক আর্দ্রতা, আরে রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে, তার মানে এটা দেওয়া আছে আর আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে। এখানে আবার একটা যদি লাগাইছে, যদি সে স্থানের তাপমাত্রা কমে 18°C হয়, তাপমাত্রা কমে কি হয়ে গেল, তাপমাত্রা কমে 18°C হয়ে গেল, কত থেকে ছিল হচ্ছে 26, 26 থেকে কমে 18 হয়ে গেল। তবে এর পরের কোশ্চেনটা ইন্টারেস্টিং, মজার, এবং এই ধরনের ম্যাথ আমাদের মানে আমরা প্রথম যেই ম্যাথটা করলাম এইটা আমাদের জন্য অবভিয়াসলি FFI ফাটাফাটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এবং এর পরে আমরা এই যে ম্যাথটা দেখতেছি এইটাকেও বলা যায় আমাদের কনসেপশনের জন্য ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, তো দেখেন খেয়াল করেন কোশ্চেনে কি বলছে, তবে বায়ুস্থিত জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হয়ে তরল পানি হবে, মানে ঘনীভূত হয়ে তরল পানি হবে মানে কি, ঘনীভূত হয়ে শিশির হয়ে ঝরে পড়বে। তরল পানি হবে মানে কি, তরল পানি হবে মানে শিশির হয়ে ঝরে পড়বে। কোশ্চেন তোলা লাগবে না, এই একটা কথা আমি শতবার বলছি, কোশ্চেন তোলা লাগবে না। অদ্ভুত অদ্ভুত। আচ্ছা কিছু ডেটা দেওয়া আছে, আমাদেরকে উপকার করছে কিছু ডেটা দিয়ে। কি বলছে, 26°C, দ্যাট মিনস যেটা হচ্ছে রুম টেম্পারেচার, এবং 18°C যেটা হচ্ছে পরবর্তী টেম্পারেচার, এই দুইটা তাপমাত্রাতেই সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আমাকে দিয়ে দিছে। আমরা সুবিধা পাইছি, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দিয়ে দিছে কত, 25.21 মিলিমিটার এবং 15.5848 মিলিমিটার মার্কারি পারদ স্তম্ভের সমান। তাইলে আমাদের কি বাইর করতে বলছে, আমাদের বাইর করতে বলছে এই অংশটা, জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে, জলীয় বাষ্পের কি হবে, জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে। বুঝতে পারছেন, শিশিরাঙ্ক 26 হবে, শিশিরাঙ্ক 26 হবে ভাই। না শিশিরাঙ্ক কেন 26 হবে শাহরিয়ার, বুঝলাম না। দেওয়া আছে বায়ুর তাপমাত্রা মানে রুম টেম্পারেচার দেওয়া আছে, কক্ষ তাপমাত্রা দেওয়া আছে, আপনি লিখতেছেন আবার এতবার লিখতেছেন শিশিরাঙ্ক 26 হবে, শিশিরাঙ্ক 26 হবে। কোত্থেকে এই শিশিরাঙ্ক 26 হওয়ার আইডিয়াটা পাইছেন আমি জানি না, খুবই বাজে উত্তর। জাহেদুল ইসলাম ভেরি গুড কারেক্ট অ্যান্সার, জাহিদুল ইসলাম কারেক্ট অ্যান্সার। সামাদ আহমেদ ভেরি গুড কারেক্ট অ্যান্সার, লাভ ইউ সামাদ, লাভ ইউ জাহিদুল, ভেরি গুড কারেক্ট অ্যান্সার। জোশ ফাইন ফাইন, তোদের কাছ থেকে কারেক্ট অ্যান্সার পাইছি। আচ্ছা আমরা এই অঙ্কটা করি আমরা ইনশাল্লাহ ব্রেকে যাব। তৌফিক কারেক্ট অ্যান্সার। আচ্ছা তাইলে সবার ফার্স্টে চলে আসেন, আমরা কি করব, আমরা হচ্ছে রুম টেম্পারেচারের জন্য চিন্তা করব। আমরা কিসের জন্য চিন্তা করব, আমরা চিন্তা করব হচ্ছে রুম টেম্পারেচারের জন্য। তো আমরা যদি রুম টেম্পারেচারে চিন্তা করি, তাইলে রুম টেম্পারেচার হচ্ছে 26°C গিভেন, এবং রিলেটিভ হিউমিডিটি কত, রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 70%। তাইলে আমরা রিলেটিভ হিউমিডিটি সমান কি লিখতে পারবো হচ্ছে 26°C তাপমাত্রায়, 26°C তাপমাত্রায় উপস্থিত বাষ্পের চাপ, সংক্ষেপে লিখছি
26°C তাপমাত্রায় উপস্থিত বাষ্পের চাপ ডিভাইডেড বাই 26°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ, বা এখান থেকে কি লেখা যাবে, রিলেটিভ হিউমিডিটির মান জানো কত, 70% বসাও, বা 70% ইজ ইকুয়ালস টু 26°C উপস্থিত 26°C উপস্থিত বাষ্পের চাপ ডিভাইডেড বাই, খেয়াল করো এই ডেটাটা আমাকে কোয়েশ্চেনে দিয়ে দেওয়া আছে, এই ডেটাটা 26°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের মান কত, 26°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের মান কত, এটা আমাকে কোয়েশ্চেনে দিয়ে দেওয়া আছে যে 26°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের মান কত, 25.21 মিলিমিটার মার্কারি, 25.21 মিলিমিটার মার্কারি। তাইলে এখান থেকে আমরা যেই জিনিসটা পেয়ে যাব সেইটা হচ্ছে, বা 26°C তাপমাত্রায় 26°C তাপমাত্রায় উপস্থিত বাষ্পের চাপ সমান সমান কি করবেন, কোনাকুনি গুণ করে দিবেন, কোনাকুনি গুণ করে দিবেন। সো কোনাকুনি গুণ করে দিলে কত আসবে, 25.21 ইন্টু 0.7 করলে আসে হচ্ছে 17.647 মিলিমিটার মার্কারি, 17.647 মিলিমিটার মার্কারি। অনেকেই অলরেডি অ্যান্সার বের করে ফেলছেন, ঠিক আছে, আর কেউ কেউ আছেন আমার সাথে করতেছেন। তো এইটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার, কারো কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা নাই। ওকে ফাইন, তাইলে আমরা সামনে আগাবো। এখন খেয়াল করেন আপনাকে 18°C টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে কত, এইটুকু জায়গার দিকে একটু খেয়াল করতে বলবো। এই যে 18°C টেম্পারেচার আছে, এই টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপটা কত, 15.48। এই টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ কত, 15.48। আরিফ হোসেন জিজ্ঞেস করছে 0.7 কেন নিব, বাবারে 70% মানে কত, 70% মানে কত, 70/100 না, 70%, 70 ডিভাইডেড বাই 100, এই জন্যই তো 0.7। অদ্ভুত স্কুলের বাচ্চাদের মতো কোশ্চেন করিস তোরা। 70%, 70% মানেই তো হচ্ছে 0.7। আচ্ছা, তাহলে খেয়াল করেন 18°C সম্পৃক্ত বাষ্পচাপ কত, 18°C সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে 15.48, আর 26°তে উপস্থিত বাষ্পচাপ কত, 17.46। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারবো, আমরা এই জায়গায় লিখতে পারবো 18°C উপস্থিত বাষ্পচাপ, 18°C উপস্থিত বাষ্পচাপ, পুরোটাই লিখি, 18°C উপস্থিত বাষ্পচাপ। এইটাকে আপনি 18 কেন লিখতেছি, আমি 26 লিখতে চাই আগে, সরি মাই ব্যাড, ভুল করছি। 26°C যেটা মাত্র বের করলাম, 26°C যেটা বের করলাম উপস্থিত বাষ্পচাপ, এইটাকে ধরেন লিখলেন P(26). এই P(26) এর ভ্যালু কত, 17.647 মিলিমিটার মার্কারি। আচ্ছা, আর 18°C ডেটাটা দেওয়াই আছে, 18°C সম্পৃক্ত বাষ্পচাপ, যেটাকে লিখলাম P18। এই P18 সমান কত, P18 সমান হচ্ছে দেওয়া আছে 15.48 মিলিমিটার মার্কারি। বুঝতে পারছি,
দ্বিতীয় লাইনে 100% গুণ করলাম না কেন এখানে বাবু? কারণ অলরেডি 70% দেওয়াই তো আছে। 70% এখানেই তো পার্সেন্ট দেওয়া আছে বাবু, তাইলে আর আলাদা করে কেন পার্সেন্ট দিবেন? দেওয়া আছে তো, দেওয়া আছে। আপেক্ষিক আর্দ্রতা 70% বলে দিছে, তো আমার আলাদা করে আর পার্সেন্ট বলার দরকার নাই। তাইলে আমরা এখান থেকে কি বাইর করব? আমরা এখান থেকে বাইর করব হচ্ছে, সুতরাং ঘনীভূত অংশ। আমাকে কি বাইর করতে বলছে? কত শতাংশ ঘনীভূত হবে। সুতরাং ঘনীভূত অংশ, ঘনীভূত অংশটা কত? ঘনীভূত অংশটা হচ্ছে, যদি বাংলায় বলি, বাংলায় বলতেই আমার ভাল লাগে, পরিবর্তন ডিভাইডেড বাই আদি, পরিবর্তন ডিভাইডেড বাই আদি ইন্টু 100%, পরিবর্তন ডিভাইডেড বাই আদি ইন্টু 100%। তাইলে এখান থেকে কি লেখা যাবে? একটু চাপায় লিখতেছি, পরিবর্তনটা কি হবে দেখো, একটু খেয়াল করি বাচ্চা লোক। শুরুতে কত ছিল? শুরুতে ছিল 17.647, পরে কত হইল? 15.48। তার মানে পরিবর্তনটাকে আমরা চাইলে কি লিখতে পারবো? পরিবর্তনটাকে আমরা চাইলে লিখতে পারবো পি অফ 26 মাইনাস পি অফ 18 ডিভাইডেড বাই আদি। আদি কোনটা ছিল? এইটাই তো আদি, 26°C তো আদি। তো পি অফ 26 সমান সমান, এবারে সবগুলোর ভ্যালু বসাইতে হবে। তাহলে পি অফ 26-এর মান কত? 17.647 মাইনাস, ওইখানে একটা 100% দিয়ে গুণ করার কথা, লিখি নেই 100%টা, ইন্টু 100%। কেন 100%? শতাংশ জিজ্ঞেস করছে, শতাংশ। ইকুয়ালস টু কি লিখবো? ইকুয়ালস টু লিখবো হচ্ছে 17.647 মাইনাস 15.48 ইন্টু 100% ডিভাইডেড বাই 17.647 ইকুয়ালস টু, মেহেদি একদম নিচের এই লাইনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, 17.647 minus 15.48 divided by 17.647 into 100, 12.28, 12.28%, 12.28%, and that is the answer, 12.28%। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন বুঝতে পারছেন কিনা? 12.28%। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সেরা। সবাই অ্যান্সার করছিস, সবাই অ্যান্সার করছিস, ভেরি গুড, ভেরি গুড। এইটাও আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, এইটাও আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ। বুঝতে পারছি সবাই? কি লিখছে? কতটুকু পানি ঘনীভূত হবে তার সাথে লাস্টের লাইনের সম্পর্ক কি? কতটুকু পানি ঘনীভূত হবে তার সাথে লাস্টের লাইনের সম্পর্ক এইটুকু ছিল, এইটুকু ছিল উপস্থিত শুরুতে যখন 26°C, আর 18°C হচ্ছে শিশিরাঙ্কের নিচের তাপমাত্রা। 18°C হচ্ছে শিশিরাঙ্কের নিচের তাপমাত্রা। হোল্ড ইট, এটা রাখো। হ্যাঁ, 18°C হচ্ছে শিশিরাঙ্কের নিচের তাপমাত্রা। তাইলে এইটা ছিল, সরি, সব শেষ। যাই হোক, আবার লিখতে হবে আর কি, এ আর এমন কি। ও আসছে, লিখতে হয় নাই। দেখো যেটা বলতেছিলাম, এইটা ছিল আগে 17.647, এইটুকু আগে উপস্থিত ছিল, আর 18°তে এইটুকু উপস্থিত আছে। তাহলে কদ্দূর ঘনীভূত হয়েছে? পরিবর্তন, এটা ছিল, এইটা এখন আছে, তাহলে পরিবর্তনটা কত? পরিবর্তনটা হচ্ছে এই দুইটার বিয়োগফল। আর ডিভাইডেড বাই আদি কেন করতেছি? কারণ আমাদেরকে জিজ্ঞেস করছে কত শতাংশ, কত শতাংশ ঘনীভূত হবে।
উপস্থিত বায়ুর কত শতাংশ ঘনীভূত হবে, তাইলে যেটা পরিবর্তন হয়েছে ডিভাইডেড বাই যেটা আগে ছিল ইন্টু 100%। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আব্দুল্লাহ আল সামথিং ভাইয়ার একটা কোয়েশ্চেন আছে স্বাধীনতার মাত্রা রিলেটেড। যে সূত্রগুলো দিছেন এইগুলো শাহজাহান তপন স্যারের বইয়ে নাই। আচ্ছা, ওইখানে 3/2 এনআরটি সূত্র দিয়ে করাইছে, যেটা উচিত না। অবশ্যই স্বাধীনতার মাত্রা দিয়ে করাই উচিত। পরীক্ষায় যদি রিটেনে আসে, যদি লিখিততে আসে, আপনারা অবশ্যই অবশ্যই স্বাধীনতার মাত্রা ব্যবহার করবেন। আপনারা খেয়াল রাখবেন গ্যাসটি কি এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক নাকি বহু পারমাণবিক, এবং গ্যাসের কোন ধরনের গতিশক্তি বের করতে বলছে, রৈখিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি না মোট গতিশক্তি। অবশ্যই স্বাধীনতার মাত্রা ব্যবহার করবেন। মানে বইয়ের ওই অঙ্কগুলা অনেক আগে থেকে ছিল, স্বাধীনতার মাত্রা সিলেবাসে ইনক্লুড হয়েছে সম্ভবত 2014-15 এরকম সালের দিকে, কিন্তু ওই ম্যাথগুলা পরে আর ওনারা এডিট করে নাই, ম্যাথগুলা পরে আর ওনারা এডিট করে নাই। ঠিক আছে, বুঝতে পারছি। 18 ডিগ্রিতে সম্পৃক্ত নিলেন, 26 ডিগ্রিতে উপস্থিত নিলেন কেন? কারণ 26 ডিগ্রিটা হচ্ছে শিশিরাঙ্কের উপরের তাপমাত্রা, রুম টেম্পারেচার। 26 ডিগ্রিটা কি বাবু? 26 ডিগ্রিটা হচ্ছে রুম টেম্পারেচার। এই জন্য রুম টেম্পারেচারে কদ্দুর উপস্থিত আছে, রুম টেম্পারেচারে কদ্দুর উপস্থিত আছে সেইটা আমরা বের করছি। বুঝতে পারছি এভরিওয়ান? এর মধ্যে বিভিন্ন তাপমাত্রায় চাপের পরিমাণ উল্লেখ করা, এগুলো মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করতে হবে না। 12.28% ঘনীভূত হয়েছে, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে রুমের মধ্যে যদ্দূর জলীয় বাষ্প ছিল, কদ্দূর জলীয় বাষ্প ছিল আমরা জানি না। হ্যাঁ, কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে ফেলো। রুমের মধ্যে কদ্দূর জলীয় বাষ্প ছিল ওইটা আমরা জানি না, তো আমরা বের করছি কত পার্সেন্ট উপস্থিত জলীয় বাষ্পের কত পার্সেন্ট ঘনীভূত হয়েছে, আমরা সেটা বের করছি। উপস্থিত জলীয় বাষ্পের কত পার্সেন্ট ঘনীভূত হয়েছে আমরা সেটা বের করছি। বইয়ের মধ্যে তাপমাত্রা পরিবর্তনের সাথে বিভিন্ন স্থানে কি জানি লিখছেন, উপরে চলে গেছে। বইয়ের মধ্যে তাপমাত্রার পরিবর্তনের সাথে বিভিন্ন মান দেওয়া একটা চার্ট দেওয়া আছে, এগুলো মুখস্থ করতে হবে না, নট নেসেসারি, একদমই প্রয়োজন নাই ফারিয়া আপু, একদমই প্রয়োজন নাই। I don't know why everyone talking about Shikho. They said সিদরাতুল মুনতাহা আপু, ব্যাপারটা হচ্ছে আসলে প্রত্যেকেই নিজেরটাকে বড় বলে জাহির করে, প্রত্যেকেই নিজেরটাকে বড় বলে জাহির করে। তো আমি আপনাকে অ্যাজ এ লাইফ কোচ হিসেবে একটা জিনিস বলি, ফিজিক্স টিচার হিসেবে না, শিখর ভাইয়া হিসেবে না, অ্যাজ এ লাইফ কোচ আমি এই ধরনের ক্যারিয়ার কনসালটেন্সি করি, বিভিন্ন আন্ডার গ্র্যাড স্টুডেন্ট বা গ্র্যাজুয়েট হয় স্টুডেন্টদেরকে ক্যারিয়ার কাউন্সিলিং করি। তো ক্যারিয়ার কোচ হিসেবে আমি আপনাকে একটা জিনিস বলি, your result will be your most exclusive reply। আপনি যখন সবচাইতে ভালো রেজাল্টটা করবেন, সবচাইতে ভালো ফাটাফাটি রেজাল্টটা করবেন বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টে, দেন ইট উইল বি ইয়োর রিপ্লাই টু দেম, যারা আপনাকে বুলি করছে বা যারা আপনাকে ছোট করে বলছে বা তুচ্ছ তাচ্ছিল্য করছে। তো দ্যাট উড বি ইয়োর বেস্ট রিপ্লাই। আর এর বাইরেও যদি তাদেরকে রিপ্লাই দিতে চান, বলবেন শিখোতে 3 দিনের ফ্রি ট্রায়ালের ব্যবস্থা আছে, বেটা আইসে 3 দিন একটু ক্লাস করে দেখ, আমাদের ভাইয়াদের টিচারদের ক্লাসগুলা করে দেখ, তারপরে তোরা করিস যা খুশি করিস, যা বলিস বলিস। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আজান দিচ্ছে, আমরা নামাজের ব্রেকে যাব। এরপরে কিছু বোর্ড কোশ্চেন আছে, আমরা মোস্ট প্রবলি বোর্ড কোশ্চেন গুলা খুব বেশি সলভ করব না, আমরা এসে চেষ্টা করব কিছু এমসিকিউ সলভ করার জন্য। বোর্ড কোশ্চেন গুলা আপনারা পারবেন, আমরা যে স্টাইলে সলভ করাইছি ওই স্টাইলেই বেসিক্যালি আমরা ওই অঙ্কগুলা সলভ করতে পারবো। তো আমরা এসে হচ্ছে কিছু এমসিকিউ সলভ করব ক্লাসের শেষে। ঠিক আছে, কয়টা বাজে ভাই? তাহলে আমরা শুরু করছি ইনশাল্লাহ 6:15-তে।
আমরা 6:15-তে আবার শুরু করছি। থ্যাংক ইউ।
নাবিহা আপু, নাবিহা আপু তুই কি আমাকে শুনতে পাচ্ছিস? তুই কি আসছিস, ফেরত আসছিস? নাবিহা, আর ইউ লিসেনিং টু মি? প্লিজ রিপ্লাই। অ্যান্ড এভরিওয়ান এলস, পোল কোশ্চেন আজকে নাই, এমসিকিউই সলভ করবো আমরা। পোল আজকে নাই। পোল দিয়ে কি হয়, সবাই পোলে পার্টিসিপেট করে না, তার সাথে এমসিকিউ সলভ করলে বেশিরভাগ মানুষজন পার্টিসিপেট করে, একটা সুন্দর ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, পার্টিসিপেশন তো ইম্পর্টেন্ট। যে আমরা পোল দিলাম, অর্ধেক পার্টিসিপেট করলো আর অর্ধেক পার্টিসিপেট করলো না, ওইরকম হইলে তো আসলে আর মজা লাগে না, তাই না? ওকে ফাইন, ঠিক আছে। আর এর সূত্র দুই ভাবে ব্যবহৃত হয় মানে কোশ্চেনটা বুঝি নাই। আর এর সূত্র দুই ভাবে ব্যবহৃত হয় মানে কোশ্চেনটা বুঝি নাই। বাচ্চা লোক সবাই আমাকে লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? নুসরাত জাহান, নয়ন দাস, তুমি অঙ্কটা আরেকবার দেখো, দেখে যদি প্রবলেম ফেস করো, যদি না বুঝো তাইলে আমাকে ইনবক্সে নক দিও জাভেদ জিমি আইডিতে। রিপ্লাই যদি না পাও তাহলে যে কোনো একটা পোস্টের নিচে আমাকে ট্যাগ করে জানাও। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। ওকে, নাবিহা বোধহয় এখনো ফেরত আসে নাই, নাবিহা ফেরত আসলে নাবিহার ক্রাইসিসটা নিয়ে কথা বলবো। চলেন আমরা কিছু চট জলদি এমসিকিউ সলভ করে নেই। এমসিকিউর কোশ্চেন তোলার কোনো প্রয়োজন নাই, এমসিকিউর কোশ্চেন তোলার কোনো প্রয়োজন নাই, শুধু সলভ করবেন, শুধু অঙ্কটা সলভ করবেন, শুধু অঙ্কটা সলভ করবেন। আসি রাজশাহী বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023-এর একটা এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী বোর্ড 2023-এর একটা এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। কি লেখা আছে? কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে কাজ করে? একদম প্রথম দিনের পড়া। কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? নাবিহা, তোর প্রবলেমটা নিয়ে কথা বলা উচিত, এইসব পাশের বাসার আন্টিকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত এলাকা থেকে। ঠিক আছে, উচ্চ তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, ওকে ফাইন, চলে যাই পরেরটার দিকে চলে যাই। এইচ উচ্চতা বিশিষ্ট, এখানে আবার কি উচ্চতার উচ্চতা নিয়ে আসছে কোত্থেকে বুঝলাম না। এইচ উচ্চতা বিশিষ্ট ঘনকের মধ্যে এম ভরের আদর্শ গ্যাস আছে, তার বিভব শক্তি কত? খুবই ট্রিকি কোশ্চেন, খুবই ট্রিকি কোশ্চেন, খুবই ট্রিকি কোশ্চেন, খুবই ট্রিকি কোশ্চেন। এইচ উচ্চতা বিশিষ্ট ঘনকের মধ্যে আদর্শ গ্যাস আছে, তার বিভব শক্তির মান কত? মোহাম্মদ কি লিখছো? স্বাধীনতার মাত্রা 7 কেন দেওয়া তপন স্যারের? স্বাধীনতার মাত্রা 7 দেওয়া, ওইটা আসলে অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ওই 7-এর মান তোর লাগবে না, 7-এর মান তোর লাগবে না, ঠিক আছে, ওটা তোর দরকার নাই। আচ্ছা, মনে রাখেন সবাই, যখন কথা বলতেছে আদর্শ গ্যাস নিয়ে, যখন কথা বলতেছে কি নিয়ে? আদর্শ গ্যাস নিয়ে, এবং কথা বলতেছে হচ্ছে আদর্শ গ্যাসের বিভব শক্তি নিয়ে। তো এই কথা আমি আমাদের রেগুলার ক্লাস টাইমেও একাধিকবার বলছিলাম যে গ্যাসের ক্ষেত্রে আসলে মোট শক্তিটা হচ্ছে ওর গতি শক্তি। গ্যাসের মোট শক্তিটা কি বাবুরা? কথা শুনো সবাই, অ্যান্সার করা লাগবে না। গ্যাসের মোট শক্তি কি? গ্যাসের মোট শক্তি হচ্ছে ওর কাইনেটিক এনার্জি, সবটাই ওর গতি শক্তি। ওর বিভব শক্তি প্রায় নাই বললেই চলে, গ্যাসের বিভব শক্তি প্রায় নাই বললেই চলে। তো গ্যাসের বিভব শক্তির মান হবে হচ্ছে 0, গ্যাসের বিভব শক্তির মান হবে হচ্ছে 0। ক্লিয়ার এভরিওয়ান? মনে রাখবেন, যখনই আদর্শ গ্যাসের কথা বলছে, এখন যখনই বিভব শক্তির কথা বলছে, আদর্শ গ্যাসের কোনো বিভব শক্তি নাই, 0। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা বোর্ড কোশ্চেন সলভ করছি। এরপরে দেখেন ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023 কি জিজ্ঞেস করছে আমাদেরকে? আমাদেরকে জিজ্ঞেস করছে স্থির তাপমাত্রায়, তার মানে তাপমাত্রা কনস্ট্যান্ট, কোন আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি লেখচিত্র কোনটি হবে? তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট এবং পিভি বনাম পি, পিভি বনাম পি। তো আমরা বয়েল সাহেবের সূত্র থেকে কি জানি? আমরা বয়েল সাহেবের সূত্র থেকে জানি হচ্ছে পিভি ইকুয়ালস টু কি? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পিভি এর মান সবসময় কি থাকবে? পিভি এর মান সবসময় ধ্রুবক থাকবে। প্রেসার যত বৃদ্ধি করব
ভলিউম তত কমতে থাকবে। প্রেসার যত বৃদ্ধি করব ভলিউম তত কমতে থাকবে। ভেরি গুড, বেশিরভাগ মানুষজন কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। প্রেসার যত বৃদ্ধি করি না কেন পিভি এর ভ্যালু সবসময় ফিক্স থাকবে। পিভি এর ভ্যালু সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে। পিভি এর ভ্যালু বৃদ্ধিও পাবে না, হ্রাসও পাবে না। আশা করি বুঝতে পারছেন সবাই, আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে ফাইন। কি সিদরাতুল মুনতাহা কিয়াতে ইতিহাস লিখছস? সিদরাতুল মুনতাহা কিয়াতে ইতিহাস লিখছস? রাফি তুই ভালো রেজাল্ট কর, তোর ভালো রেজাল্টটাই ওই বাকি সব স্টুডেন্টদের মুখে কালিমা পুঁতে দিবে যে দেখো আমিও ভালো রেজাল্ট করতে পারি। ঠিক আছে, বাস্তব গ্যাসের কোনো বিভব শক্তি ওইভাবে আমরা কাউন্ট করি না। বিভব শক্তি, গ্যাসের বিভব শক্তি ওইভাবে অ্যাকচুয়ালি হয় না কামরুজ্জামান, গ্যাসের বিভব শক্তি ওইভাবে আসলে থাকে না। ওকে ফাইন, এরপরে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি, একটা ম্যাথ দেখতে পাচ্ছি, বেশ বড়সড় একটা ম্যাথ। চলেন আমরা ম্যাথটা সলভ করি। এখানে একটু খাটাখাটনি করতে হবে, এক লাইনে অ্যান্সার মিলবে না। তো কি দেওয়া আছে? 5 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে, তার মানে এটা হচ্ছে P1, এবং 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, দ্যাট মিনস T1 এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন। আমি এভাবে এমসিকিউ সলভ করি, লাইনে লাইনে পড়ি, লাইনে লাইনে সলভ করতে করতে আগাই। কোন গ্যাসের আয়তন 100 সিসি, এখানে দেওয়া আছে V1, সিসিতেই রাখি আপাতত কারণ পরেরটাও সিসিতে আছে। এরপরে কি বলছে খেয়াল করেন, এরপরে বলছে 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার চাপে, তার মানে এটা হচ্ছে P2। ওই গ্যাসের আয়তন 55.3 সিসি, তার মানে এটা হচ্ছে V2 হলে তাপমাত্রা কত? তার মানে তোমাকে বাইর করতে বলছে যে T2 এর ভ্যালু কত হবে, T2 কত হবে এটা আমাকে বাইর করতে বলছে। তো আপনি কি করবেন? আপনার এখানে কিছুই করার দরকার নেই, আপনি জাতীয় সূত্র চালায় দেন। জাতীয় সূত্র আপনি চালান, P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু হচ্ছে P2 V2 বাই T2। কি বাইর করতে বলছে? T2 বাইর করতে বলছে। T2 কে কোনাগুনি ওই পাশে পাঠায় দেন, বা এখান থেকে T2 ইকুয়ালস টু কি হবে? T2 ইকুয়ালস টু হবে P2 V2 ইন্টু T1 ডিভাইডেড বাই আসবে হচ্ছে P1 V1। সবকিছুর মান বসান, গুণ ভাগ করেন, অ্যান্সার মিলে যাবে। P2 এর মান কত? P2 এর মান হচ্ছে 10⁶, একক লিখলাম না, ইন্টু V2 এর মান কত? V2 এর মান হচ্ছে 58.3, ইন্টু T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 300 ডিভাইডেড বাই P1 এর মান কত? 5 × 10⁵, ইন্টু এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে V1, V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 100 সিসি। ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই অ্যান্সার, 31.48 ডিগ্রি। কেউ বলছেন, কেউ আবার বলছেন 76.8। এইটার অ্যান্সার আসবে হচ্ছে, আমরা তো এককটা টেম্পারেচারটা এটা কিসে বসাইছি? টেম্পারেচারটা তো এটা বসাইছি হচ্ছে আমরা কেলভিন এককে। টেম্পারেচার এটা আমরা বসাইছি কোথায়? কেলভিন এককে। তাইলে আমাদের অ্যান্সারটা যেই ভ্যালুটা আসবে সেটা কেলভিন এককে আসবে, এবং কেলভিন এককে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে, কেলভিন এককে আমাদের ভ্যালুটা আসবে 349.8, 349.8 কেলভিন। তো এইটাকে ডিগ্রি সেলসিয়াসে নিতে চাইলে -273 করো, তাইলে -273 করলে আসবে হচ্ছে 76.8 ডিগ্রি সেলসিয়াস, 76.8 ডিগ্রি সেলসিয়াস। ভালো একটা এমসিকিউ, একটা ম্যাথ ধরায় দিছে, পুরাই একটা ম্যাথ। এটা সৃজনশীলের গ নাম্বারেও চলে আসতে পারে, সৃজনশীলের গ নাম্বারেও চলে আসতে পারে, আবার এটা আমাদের এমসিকিউতেও আসতে পারে। তাহলে দেখেন এমসিকিউতে ভালো ভালো ম্যাথ আসে, এমসিকিউতে ভালো ভালো ম্যাথ আসে। ঠিক আছে, ওকে চলে যাচ্ছি নেক্সট এমসিকিউ, চলে যাচ্ছি নেক্সট এমসিকিউ। দেখেন এটাই অ্যান্সার, 76.8 কারেক্ট অ্যান্সার। সিসিটা কনভার্ট করতে হবে না, না সিসিটা কনভার্ট করতে হবে না। কেন সিসিটা কনভার্ট করব আমরা? এখানে V1টাও দেওয়া আছে সিসিতে, V2টাও দেওয়া আছে সিসিতে, সিসি সিসি কাটাকাটি চলে যাবে, কিউবিক সেন্টিমিটার দুইটা কাটাকাটি চলে যাবে, তো দরকার নাই। ঠিক আছে, নুসরাত জাহান, ছিলাম এর আগে বহু জায়গায়, এখন শিখতে আছি। এইসব আগের ইতিহাস নিয়ে কেন টানাটানি করেন? বর্তমানে থাকেন না। ঠিক আছে,
ওকে ফাইন, হ্যাঁ অবশ্যই পারবেন। আপনি শিখোর সাথে লেগে থাকেন, রেগুলার ক্লাস করেন, ক্লাস নোট ফলো করেন, বই পড়েন, এক্সাম দেন, আপনি ইনশাল্লাহ ভালো করবেন। এবং ট্রাস্ট মি, আমি মানে এটা একটু অডাসিটি হয়ে যায়, একটু ধৃষ্টতা হয়ে যায়, বাট তারপরও বলি ভাই বিশ্বাস করেন, এখানে আমরা যারা পড়াইতেছি, আপনারা তো বেশিরভাগ মানুষজন যারা অনলাইনে পড়তেছেন এই মুহূর্তে আমার সাথে 400 মানুষের বেশি স্টুডেন্ট আছেন। মোস্ট অফ দ্য পিপল আপনারা হয়তো ঢাকায় থাকেন না, ঢাকার বাইরের স্টুডেন্টই বেশি আছেন। তো ওই জায়গায় আপনারা অফলাইনে খুব একটা ভালো পড়াবে না, আই এম সরি, খুব একটা ভালো সার্ভিস দিবে না। আই এম সরি টু সে লাইক দ্যাট, আই এম এক্সট্রিমলি সরি। বা এইটা বলি যে আমরা ওই সাইড থেকে, ওই সব জায়গা থেকে আমরা ইনশাল্লাহ অনেক বেশি ভালো পড়াবো, ভালো সাপোর্ট দিব, ভালো কনসেপশন ক্লিয়ার করে দিব। এখন শেখার দায়িত্বটা আপনার। এখন আপনি মোবাইলের স্ক্রিনের দিকে তাকায় থেকে পড়তেছেন না, ইউটিউবের ভিডিও দেখতেছেন না, গান শুনতেছেন না, চ্যাট করতেছেন, দ্যাট পার্ট উই ডোন্ট নো। বাট এইটুকু বিশ্বাস, এইটুকু কনফিডেন্স আমাদের আছে যে আমাদের ক্লাসগুলো যদি আপনারা রেগুলার ফলো করে যান, রেগুলার পড়ালেখা করেন, নিজে রেগুলার এক্সাম দেন, সলভ ক্লাসে আসেন, ইনশাল্লাহ আপনার সাকসেস সুনিশ্চিত, আল্লাহর হুকুম হইলে। ঠিক আছে, ওকে ফাইন, সামনে আগাই, সামনে আগাই। কি বলছে আমাদেরকে? একটা সম্পর্ক দিয়ে দিছে। কি বলছে? T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, এরকম একটা সম্পর্ক বলে দিচ্ছে। তাইলে বয়েলের সূত্র, এখান দিয়ে আবার কি লাগাইছে? এখান দিয়ে আবার লাগাইছে হচ্ছে বয়েলের সূত্রানুসারে। বয়েলের সূত্রানুসারে, তাহলে বলেন দেখি কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, এটা বলাটা আসলে খুবই সহজ, যেহেতু T1 এর মান হচ্ছে সবচাইতে বেশি, তাহলে T1 এর ঢাল, টেম্পারেচার 1 এর ঢাল কি হবে? টেম্পারেচার 1 এর ঢাল সবচাইতে বেশি হবে, টেম্পারেচার 1 এর ঢালটা সবচাইতে বেশি হবে। তো এক নাম্বারটা হবে বেসিক্যালি আমাদের কারেক্ট অ্যান্সার, T1 এর ভ্যালু হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার, ক নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সামনে আগাই, আমাদের সময় প্রায় ফুরিয়ে আসছে, সময় প্রায় ফুরিয়ে আসছে। বুদবুদের অঙ্ক নিয়ে অনেক কোয়েশ্চেন, অনেক দাবি দেওয়া পাচ্ছিলাম, বুদবুদের অঙ্ক নিয়ে অনেক কোয়েশ্চেন, অনেক দাবি দেওয়া পাচ্ছিলাম, বলতে বলতেই আল্লাহ মিলাই দিছে বুদবুদের অঙ্ক। মোস্ট প্রবাবলি দিস ইজ গোয়িং টু বি দা লাস্ট এমসিকিউ অফ টুডে। আমাদের এইটাই হয়তোবা শেষ এমসিকিউ হইতে যাচ্ছে। তো যাদেরই বুদবুদের অঙ্কে হালকা পাতলা সমস্যা আছে, চাইলে আমরা এই অঙ্কের মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারি। কি বলছে? কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায়, পানির উপরিতলে আসায় একটি বুদবুদের ব্যাস 3 গুণ হয়। এখানে আমি দুইটা জিনিসই তোমাদেরকে হাইলাইট করতে বলবো। একটা তো হচ্ছে 3 গুণ হয়, একটা তো হচ্ছে 3 গুণ হয়। এখন 3 গুণ কে হবে? 3 গুণ হবে হচ্ছে ব্যাস। 3 গুণ কে হবে? 3 গুণ হবে হচ্ছে ব্যাস। হ্রদের পানির সর্বত্র তাপমাত্রা এবং ঘনত্ব সমান হলে হ্রদের গভীরতা কত? সেই সাথে তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, বায়ুর চাপ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাইলে আমরা শর্টকাট সূত্র মারবো, আমরা কি লিখবো? H ইকুয়ালস টু, আমরা লিখবো যেহেতু ব্যাস 3 গুণ হইছে, কে 3 গুণ হইছে? ব্যাস। তাইলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে n³ - 1 ইন্টু পি অ্যাটমসফিয়ারিক ডিভাইডেড বাই রো ইন্টু জি। n³ মান কত বাবুরা? 3 গুণ হইছে, তাইলে 3³ - 1, পি অ্যাটমসফিয়ারিকের মান 10⁵, রো এর মান হচ্ছে 1000, জি এর মান 9.8। এটা আমরা ছোটবেলা থেকেই জানি, তাইলে একটা হালকা ক্যালকুলেশন দিয়ে ফেলি। 3 × 9, 3 নং 27, 27 বিয়োগ 1 26 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 9.8। হালকা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসে হচ্ছে 265.306 মিটার অ্যান্সার আছে আমাদের এখানে, 265.3 মিটার। ক নাম্বারটাই আমাদের কারেক্ট উত্তর। বুঝতে পারছেন কিনা সবাই বলেন, সবাই বলেন বুঝতে পারছেন কিনা? বাচ্চা লোক সবাই বলেন বুঝতে পারছেন কিনা? কুইক, ভালো অঙ্ক সলভ করলাম।
ভালো অঙ্ক সলভ করলাম, আশা করি সবাই বুঝলাম। সূত্র বুঝেন নাই আপনি? কে একটু দেখি, একটু উপরে উঠো তো, ব্লক করা লাগবে না, একটু উপরে উঠো, একটু নামটা দেখি। কি করতে মন চায়, কি যে করতে মন চায়। যাও যাও, সূত্রটা বাবু শর্টকাট সূত্র, এটা আমরা একাডেমিকের ক্লাস যখন করিয়েছিলাম তখন দেখিয়েছিলাম শর্টকাট সূত্র। তো এই শর্টকাট সূত্রের আরেকটা এক্সটেন্ডেড বা ফাইনাল ভার্সনটা দেখায়। আমি কি 3-4-5 মিনিট এক্সট্রা নিতে পারি? ওকে ফাইন। তাহলে 265 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং এই ধরনের ম্যাথের জন্য আসেন, এই ধরনের ম্যাথের জন্য আসেন, আমি আপনাদেরকে তিনটা কেস বলে দিচ্ছি। আমি আপনাদেরকে তিনটা কেস বলে দিচ্ছি। কেস নাম্বার ওয়ান, কেস নাম্বার ওয়ান, আপনাকে যদি বলে বুদবুদের অঙ্কের ক্ষেত্রে, এটা হচ্ছে বুদবুদের ম্যাথের, বুদবুদের ম্যাথের শর্টকাট, বুদবুদের ম্যাথের শর্টকাট। তো আপনাকে যদি বলে আয়তন n গুণ হয়, আপনাকে যদি বলে আয়তন n গুণ হয়, ইন দ্যাট কেস আপনার সূত্র কি হবে? সূত্র হবে h ইজ ইকুয়ালস টু, মানে হ্রদের গভীরতা, h মানে হ্রদের গভীরতা, এটা লিখলাম না। h ইকুয়ালস টু আসবে কি? h ইকুয়ালস টু আসবে n-1 ইন্টু পি অ্যাটমসফিয়ারিক, বায়ুমণ্ডলীয় চাপ, ডিভাইডেড বাই রো ইন্টু জি। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে যখন আয়তন n গুণ হয়, আয়তন n গুণ হয়। n দ্বারা বুঝায় আয়তন 5 গুণ হইছে, আয়তন 10 গুণ হইছে, আয়তন 20 গুণ হইছে, আয়তন কত গুণ হইছে, আয়তন 5 গুণ হইছে, বা ব্যাস 10 গুণ হইছে। n n একটা সংখ্যা বুঝায়। আচ্ছা, তোমাকে যদি বলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, হইতে পারে পৃষ্ঠতলের ক্ষেত্রফল n গুণ হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? পৃষ্ঠতলের ক্ষেত্রফল n গুণ হয়। ইন দ্যাট কেস সূত্র কি হবে? h ইজ ইকুয়ালস টু n স্কোয়ার মাইনাস 1, h ইকুয়ালস টু n স্কোয়ার মাইনাস 1 ইন্টু পি অ্যাটমসফিয়ারিক ডিভাইডেড বাই রো জি। পৃষ্ঠতলের ক্ষেত্রফল n গুণ হয়, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে h ইকুয়ালস টু n স্কোয়ার মাইনাস 1, n স্কোয়ার মাইনাস 1 ইন্টু পি অ্যাটমসফিয়ারিক ডিভাইড বাই রো জি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি আপনাকে বলে ব্যাস অথবা ব্যাসার্ধ, মনে রাখো ব্যাস আর ব্যাসার্ধের জন্য একই সূত্র, কেউ পণ্ডিতি করতে যায়ও না যে ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে তুমি চিন্তা করলা 2 দিয়া ভাগ করে দিমু, ঠিক আছে? কোনো 2 দিয়ে ভাগ করা লাগবে না, কোনো কেরাঞ্চি করতে যায়ও না, যেটা কইতেছি ওইটাই। ব্যাস বা ব্যাসার্ধ n গুণ হয়, ব্যাস বা ব্যাসার্ধ যদি n গুণ হয়, ইন দ্যাট কেস আমরা লিখতে পারবো h ইজ ইকুয়ালস টু হচ্ছে n কিউব মাইনাস 1 ইন্টু পি অ্যাটমসফিয়ারিক ডিভাইডেড বাই রো জি। তো এই হচ্ছে আমাদের বুদবুদের ম্যাথ সংক্রান্ত অল দা শর্টকাটস। বুদবুদের ম্যাথ সংক্রান্ত যাবতীয় সকল শর্টকাট হচ্ছে এইখানে। আশা করি সবাই বুঝতে পারছেন। আয়তনের জন্য n-1, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের জন্য n স্কোয়ার মাইনাস 1, ব্যাস বা ব্যাসার্ধের জন্য n কিউব মাইনাস 1। তিনটা সম্পর্কই আপনাকে লিখে দিলাম। হ্যাঁ, 10.34 দিলে হবে, ওইটা সুপার শর্টকাট। 10.34 দিলে হবে, ওইটা সুপার শর্টকাট। ওইটাও আমি আমার একাডেমিকের ক্লাসে আমরা যখন এই টপিকটা পড়াইছি আমি পড়াই দিছিলাম, আমার স্পষ্ট মনে আছে, আমার স্পষ্ট মনে আছে 10.34 দেওয়ার কথা বলছিলাম। সুপার শর্টকাট ওইটা। তো সুপার শর্টকাট দেই নাই, শুধু শর্টকাট দিছি। চাইলে তুই সুপার শর্টকাট মনে রাখ। লামিয়া আক্তার ভাইয়া ডাকছেন, আমার মনোযোগ আকর্ষণ করছেন, তারপরে বলেন। এই সূত্র রিটেনে ব্যবহার করা যাবে না,
এই সূত্র রিটেন বা সৃজনশীলে ব্যবহার করা যাবে না। এই সূত্র রিটেন বা সৃজনশীলে ব্যবহার করা যাবে না। এই সূত্র রিটেন বা সৃজনশীলে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, অনলি এমসিকিউ, অনলি এমসিকিউ। রিটেন বা সৃজনশীলে ব্যবহার করা যাবে না। অথবা বুয়েট ভর্তি পরীক্ষায় ব্যবহার করতে পারবেন, বুয়েট অ্যাডমিশন টেস্টে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, চাপ কি অ্যাটমসফিয়ারিক এককেই ব্যবহার করব না, চাপের মান বসাবেন প্যাসকেল এককে, নিউটন পার মিটার স্কয়ার এককে, নিউটন পার মিটার স্কয়ার এককে। চাপের মান বসাবেন এসআই এককে, চাপের মান বসাবেন এসআই এককে। 1.01325 ইন্টু 10 টু, এটা লেহারি জায়গা নাই, এটা লেহারি জায়গা নাই, কই বসাইতাম। এখানে লিখে দেই, পি অ্যাটমসফিয়ারিকের মান যদি দেওয়া থাকে সেটা বসাবেন, আর দেওয়া না থাকলে লিখবেন পি অ্যাটমসফিয়ারিক সমান 101.325 প্যাসকেল। এই হচ্ছে এসআই এককে চাপের মান, পি অ্যাটমসফিয়ারিক, পি অ্যাটমসফিয়ারিকের মান। রিটেনে ওই বড় সূত্র দিয়ে করবেন, জাতীয় সূত্র P1V1 সমান P2V2, জাতীয় সূত্র দিয়ে করবেন। হ্যাঁ, বুয়েট রিটেনে ব্যবহার করতে পারবেন, বুয়েট খুব ভালো, বুয়েট খুব ভালো। বুয়েট কোনো শর্টকাট সূত্রে মন খারাপ করে না, বুয়েট চায় আরো শর্টকাট সূত্রে লিখি, বুয়েট চায় আরো শর্টকাট সূত্রে লিখি, বুয়েটে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। বুয়েট অ্যাপ্রুভড, এই সূত্র বুয়েট অ্যাপ্রুভড। ঠিক আছে, বুঝতে পারছেন? টিকোর ফুল কোয়ার্টারে অ্যাড নিলাম বাট টি শার্ট পাই নাই। টিকো কি বলছিল যে ফুল কোয়ার্টারে অ্যাডমিশন নিলে টি শার্ট দিবে? আমি জানি না, বাট ফুল কোয়ার্টারে অ্যাডমিশন নিলে তুই আগের বছরের মানে এইচএসসি 25 এর সমস্ত রেকর্ডেড আর্কাইভ পেয়ে যাওয়ার কথা। পি অ্যাটমসফিয়ারিক মানে বায়ুমণ্ডলীয় চাপ, পি অ্যাটমসফিয়ারিক মানে বায়ুমণ্ডলীয় চাপ। এই শর্টকাট সূত্রের সাথে একটা স্ক্রিনশট নিয়ে নাও না, আমার শর্টকাট সূত্রের সাথে আমার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ও ইশরাত জাহান বলছে আমার চুলগুলো সুন্দর, মনেই হচ্ছে যেন একটু শ্যাম্পু ট্যাম্পু করে আসি, একটা কন্ডিশনার মেরে আসি, যদিও আমি চুলে তেল আর জল ছাড়া কিছুই দেই না। ঠিক আছে, ওকে ফাইন। রিপা, টি শার্টের যে বানান লিখছোস তার দেখেই মনে হইতেছে তোর টি শার্টের মধ্যে চা ঢালে দেই, টি শার্টের মধ্যে চা ঢালে দিতে মন চাচ্ছে। হ্যাঁ, স্ক্রিনশট, স্ক্রিনশট, ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও। কোপাকুপি, কোপাকুপি শর্টকাট, কোপাকুপি শর্টকাটের সাথে কোপাকুপি স্ক্রিনশট হয়ে যাক। 25 এরটা পাইছি তো স্যার, গুড ফাইন, 25 এরটা পাইছেন, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, ওকে ফাইন, লাভ ইউ এভরিওয়ান, লাভ ইউ এভরিওয়ান। সো আমরা এমসিকিউ সলভ করলাম, আরো অনেকগুলো এমসিকিউ আছে আমাদের গোটা স্লাইড জুড়ে, তো এমসিকিউ গুলা সলভ কইরো। এমসিকিউ গুলা সলভ করলে মানে সবগুলার অ্যান্সার দিয়ে দেওয়া আছে, সবগুলার অ্যান্সার দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এন্ড আই ওয়ান্ট টু ফিনিশ দিস ক্লাস উইথ এ পজিটিভ সেন্টেন্স, উইথ এ পজিটিভ কোটেশন। সেটা হচ্ছে মানে ধরেন আপনাকে এটা জিজ্ঞেস করলো যে আপনার আজকে সারাদিনে বেস্ট অ্যাচিভমেন্টটা কি, বা আপনি আজকে সারাদিনের কোন ঘটনাটার জন্য আপনি খুশি বা স্রষ্টার কাছে আপনি কৃতজ্ঞ। তো দ্য ফার্স্ট থিং কামস ইন টু মাই মাইন্ড অলওয়েজ যে শুকর আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আই এম লিভিং, আই এম অ্যালাইভ, আই এম ব্রিদিং, আমার হাত পা নড়তেছে, আমি কর্মক্ষম আছি, আমি কিছু করার সামর্থ্য রাখছি। তো দিস ইজ দ্য মোস্ট ব্লেসিং। এর চাইতে মানে সুন্দর কিছু আমি আল্লাহর কাছ থেকে কিভাবে আশা করতে পারি? মানে আমি তো সকালবেলা ঘুম থেকে নাও উঠতে পারতাম, হুনোজ হুনোজ। তো মাই ফার্স্ট ব্লেসিং অফ দ্য ডে, আই ওক আপ ম্যান। আমার ঘুম ভাঙছে, আমি চোখ খুলছি, আমি ঘুম থেকে উঠতে পারছি, আমি কাজ করতে পারবো। এ হোল নিউ ডে ইজ ওয়েটিং ফর মি অ্যান্ড উই হ্যাভ এ লট টু ডু ইন এ ডে। আমাদের অনেক কিছু করার অপশন আছে একটা দিনে। ঠিক আছে, তো দিস ইজ ইট বাচ্চা লোক, আপনাদেরও অনেক কিছু করার আছে, এমসিকিউ গুলা সব সলভ করেন এবং নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ সৃজনশীল সলভ করব। এবং সৃজনশীল সলভ করার জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব সবগুলা সূত্র ঝালাই করে আসো, সবগুলা সূত্র A to Z ঝালাই করে আসো, সবগুলা সূত্র ঝালাই করে আসো, তাহলে সৃজনশীলটা আমরা মজা নিয়ে জমায়ে করতে পারবো। ঠিক আছে,
লাভ ইউ এভরিওয়ান। নিয়ন দাস, লামিয়া, আব্দুল্লাহ, ইশরাত সুলতানা, আনিকা মল্লিক এন্ড এভরিওয়ান বাচ্চা লোক, লাভ ইউ। শুভ সন্ধ্যা, বাই, আসসালামু আলাইকুম।